শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ভাষণে বিরোধীদের সংসদে আসার আহ্বান। এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। সংখ্যা যত কমই হোক, সংসদের যে কোনো সদস্যের ন্যায্য ও যৌক্তিক প্রস্তাব আলোচনা সমালোচনা যথাযথ মূল্যায়ন করা হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আমি আহমেদ সালেহিন এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতিবাজদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে প্রধানমন্ত্রীর বক্তব্য ভূমিকা রাখবে মত বিশিষ্টজনদের। রয়েছে তরুণদের উদ্বুদ্ধ হওয়ার নির্দেশনাও। কুমিল্লায় বেশিরভাগ ইট ভাটায় স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। থাকছেন ঝুপড়ি ঘরে, ভুগছেন নিরাপত্তাহীনতায়। মিয়ানমারকে চাপ দিয়েই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে, ব্রিফিংয়ে জাতিসংঘের বিশেষ দূত। শিগগিরই 1 লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে পুনর্বাসন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলা কমাতে কাজে আসছে না কোনো উদ্যোগ। অবৈধ পার্কিং আর ফুটপাত দখল চলছেই। জনসচেতনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এবং দীর্ঘ 48 বছরেও যুগোপযোগী হয়নি কাস্টমস অ্যাক্ট। দুর্নীতি ও জালিয়াতি নিত্য নৈমিত্তিক ঘটনা। ডিজিটাল সংযোগ স্থাপনের তাগিদ বিশেষজ্ঞদের। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন একাদশ জাতীয় সংসদের সরকার প্রধান ও টানা তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, বিভেদ ভুলে দেশের জন্য ঐক্য প্রয়োজন। প্রধানমন্ত্রী বিরোধী দলের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান। এছাড়া বিগত দিনে মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানের মতো এই মেয়াদে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মর্যাদা রক্ষার জন্য দেশে নতুন ইতিহাস সৃষ্টি করে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভাষণের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটকে বিজয়ী করায় দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। প্রায় 25 মিনিটের এই ভাষণে সরকার প্রধান গেল নির্বাচনে আওয়ামী লীগের বিপুল ব্যবধানে জয়ের কারণ যেমন তুলে ধরেন, তেমনি প্রতিপক্ষ জোটের পরাজয়ের কারণও তুলে ধরেন। মনোনয়ন নিয়ে ব্যাপক বাণিজ্যের অভিযোগ। 2013 থেকে 15 সাল পর্যন্ত বিএনপি জামাতের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড সাধারণ মানুষের মন থেকে মুছে যায়নি। সর্বোপরি বিএনপির ধানের শীষ মার্কার যুদ্ধাপরাধী জামাত নেতাদের মনোনয়ন তরুণ ভোটাররা মেনে নিতে পারেনি। চতুর্থবারের মতো সরকার পরিচালনায় জনগণের রায়কে দেশের সেবা করার সুযোগ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যে কোনো নীতিমালা প্রণয়ন ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নির্বাচনী ইস্তেহার পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। এবারের এই নিরঙ্কুশ সমর্থন আমাদের দায়িত্ব কর্তব্য আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই রায়কে দেশবাসীর সেবা এবং জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করার ও সোনার বাংলা প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ বলে মনে করি। উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়া বাংলাদেশকে আগামীতে উন্নত রাষ্ট্রে পরিণত করতে জাতীয় ঐক্যের ডাক দেন সরকার প্রধান। এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ঐক্যের যোগসূত্র হবে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ। আমি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগদানের আহ্বান জানাচ্ছি। এবার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে গণমাধ্যমের সহায়তায় জনসচেতনতা অব্যাহত রাখার কথা উঠে আসে ভাষণে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দুর্নীতি উচ্ছেদ করা হবে। দুর্নীতি বন্ধে জনগণের অংশগ্রহণ জরুরি।
তাই গণমাধ্যমের সহায়তায় দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির কাজ অব্যাহত থাকবে। শেষ ভাগে প্রধানমন্ত্রী নবীন প্রবীণে নবগঠিত মন্ত্রিসভা নিয়ে জনগণের রায়ের মর্যাদা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সরকার পরিচালনায় সহযোগিতা চান দলমত নির্বিশেষে সকল নাগরিকের। আমার উপর আস্থা রেখে যে রায় দিয়েছেন, কথা দিচ্ছি আমি প্রাণপণ চেষ্টা করব সে আস্থার প্রতিদান দিতে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে প্রধানমন্ত্রীর বক্তব্য বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্টজনরা। তারা বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে তরুণদের আশাবাদী হওয়ার মতো অনেক কিছু রয়েছে। জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে সরকার প্রধানের ডাকে বিরোধীদের সাড়া দেওয়ার আহ্বান জানান তারা। বিএনপি বা ঐক্য জোটের পরাজয়ের কারণগুলো তিনি খুব সহজ বাংলায় বুঝিয়ে দিলেন দেশবাসীকে। তবে আমি বেশি পছন্দ করেছি যে তিনি 5 বছরে অন্তত 1.5 কোটি কর্মসংস্থানের কথা বলেছেন। সুস্পষ্টভাবে নীতি এবং সিদ্ধান্ত প্রয়োগ করতে পারলে আমার মনে হয় দুর্নীতিকে সহনীয় মাত্রায় নামানো যাবে, নির্মূল সম্ভব নয় আর কি। আমি একান্তভাবে বিশ্বাস করি যে যাবতীয় ব্যত্যয়, ত্রুটি, বিচ্যুতি সত্ত্বেও আওয়ামী লীগ ইশতেহারের প্রতি ঐকান্তিক থাকবে। যেটা প্রধানমন্ত্রী বললেন যে আপনারা আসুন এবং জাতীয় সংসদে অংশগ্রহণ করুন, তো এটা তো আমার মনে হয় যে আমাদের যে যারা বিরোধী দলে আছেন কিন্তু এখন পর্যন্ত শপথ নেননি বা জাতীয় সংসদে যাওয়ার কথা এখনো ঘোষণা করেননি, তারা নিশ্চয়ই বিবেচনা করবেন, কারণ তারাও তো গণতন্ত্রের জন্যই আন্দোলন করছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রতারণামূলক অবহিত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন, এই নির্বাচনে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন হয়নি। এ কারণে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি করেন তিনি। টেলিফোনে মির্জা ফখরুল এমন প্রতিক্রিয়া জানানোর পরপরই বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন গণমাধ্যমে যোগাযোগ করে মহাসচিবের প্রতিক্রিয়া তুলে ধরা হয়। এ সময় বিএনপির পক্ষ থেকে নির্বাচন বাতিলের দাবি করা হয়। শিগগিরই কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে 1 লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তবে গতকাল বিকেলে রাজধানীতে সংবাদ সম্মেলনে জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক দূত ইয়াং হি লি বলেন, শুধু আহ্বান জানিয়ে নয়, মিয়ানমারকে চাপ দিয়েই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে। এছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের প্রস্তুতিতে হতাশা জানান সফরকারী জাতিসংঘ দূত। রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে 17 মাস ধরে। তাদের ফিরিয়ে নিতে 2017 সালের নভেম্বরে দুদেশের মধ্যে চুক্তি করা হলেও সেটা এখনো রয়ে গেছে কাগজে কলমে। সবশেষ গত বছরের নভেম্বরে তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় প্রথম ধাপের প্রত্যাবাসন। এ অবস্থায় কক্সবাজারে বসতি এখন 11 লাখের বেশি রোহিঙ্গার। তাদের মধ্য থেকে 1 লাখ রোহিঙ্গাকে আগামী মাসে ভাসানচরে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। কাজ শেষ হলে অল্প সংখ্যক লাখখানেক লোক ওখানে এখন কাজ চলছে, কাজের অনেক দূর অগ্রগতি হয়ে গেছে। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নিজের 6 দিনের বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক দূত। প্রত্যাবাসনে মিয়ানমার এখনো কোনো পরিবেশ তৈরি করেনি, হতাশা তার কণ্ঠে। বাংলাদেশের ভূমিকার প্রশংসা করলেও গত 17 মাসে রাখাইনের আক্রান্ত এলাকায় আন্তর্জাতিক সংস্থার প্রবেশ করতে না পারার ব্যর্থতা মেনেই বলছেন, শুধু চাপে কাজ হবে না, তবে ভাসানচরে পুনর্বাসনের ব্যাপারে আরেকটু সময় নেওয়ার আহ্বান তার। শুধু এখন নয়, নিকট ভবিষ্যতেও রোহিঙ্গাদের ফেরার মতো কোনো সম্ভাবনা দেখছি না। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যথেষ্ট করেছে। বিশ্বের অন্য কোনো দেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া সম্ভব নয়। তাই মিয়ানমারকে চাপ দিয়ে বাংলাদেশের সমস্যার সমাধান করতে হবে। রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন করার প্রস্তাবও বাস্তবসম্মত নয়। মিয়ানমার সম্মত না হওয়া পর্যন্ত বাংলাদেশকেই এ দায়িত্ব পালন করতে হচ্ছে, এমন সুরেই জাতিসংঘ দূতের কণ্ঠে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলা কমাতে নেওয়া কোনো উদ্যোগই সফল হচ্ছে না। বন্ধ করা যাচ্ছে না পথচারীদের এলোমেলো চলাচল, অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলও। বিশেষজ্ঞরা বলছেন, নির্ধারিত স্থানের বাইরে যাত্রী ওঠানামা, যাত্রী তুলতে প্রতিযোগিতা ও রাস্তা ফাঁকা পেলেই যানবাহনগুলোর বেপরোয়া গতি
রাজধানীর সড়কে বিশৃঙ্খলার প্রধান কারণ। ডিএমপির দাবি সড়ক ব্যবস্থাপনার উন্নয়নে কাজ চলছে। মিজানুর রহমান খুবিরের রিপোর্ট। যাত্রী ওঠানামার জন্য জায়গা নির্ধারণ করে দেয়া থাকলেও পুরো পথেই বাস স্ট্যান্ড বানিয়ে রাখে গাড়িগুলো। রাজপথে সব নিয়ম নীতিকে উপেক্ষা করে চলাকেই রীতিতে পরিণত করেছে এসব পরিবহন। অনেক ড্রাইভার আছে রাস্তায় ফাতলামি করে চালায়, ডাইনে বামে লয়া গাড়ি লাগায় দেয়। বাচ্চা নিয়ে যে যাচ্ছি, মানে ভয় তো লাগতেছে যে না পিছন থেকে ধাক্কায় দিবে কিনা, পড়ে যাবো কিনা। কে কার আগে গাড়ি টান দেবো, বিশেষ করে হুন্ডা লাগাবে। ট্রাফিক সপ্তাহ পক্ষ কিন্তু আজকে না, কয়েক মাস আগেও কয়েকবার হয়েছে। সচেতনতা আসলে আমাদের এইভাবে এখনো বেড়ে ওঠে। পুলিশ ও সিটি কর্পোরেশনের বিচ্ছিন্ন অভিযান যখন সফল হয়নি, তখন চলন্ত গাড়ির দরজা বন্ধ রাখা, চালক ও সহযোগীর পরিচয়পত্র কমপক্ষে 2 জায়গাতে প্রদর্শন, অনিরাপদ পারাপার বন্ধ সহ অবকাঠামো নির্মাণের 17টি নির্দেশনা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। কিন্তু মোটরসাইকেলে চালক ও আরোহীর হেলমেট ব্যবহার ছাড়া আর কোনো ক্ষেত্রে তেমন কোনো সাফল্য আসেনি। প্রয়োজনীয় স্থানে পথচারীদের সুবিধাকে প্রাধান্য দিয়ে অবকাঠামো নির্মাণের দাবিও বারবার উপেক্ষিত থেকে গেছে। মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত সড়কে কমপক্ষে 1 কিলোমিটারের মধ্যে আর কোনো ফুটওভার ব্রিজ নেই। কয়েকটি জায়গাতে রয়েছে জেব্রা ক্রসিং। উঁচু কোনো বেষ্টনী না থাকায় এই জেব্রা ক্রসিংগুলো দিয়ে লোকজন তেমন পারাপার হচ্ছে না। এই পাশে যে রোডটা, এটা কিন্তু 2টা সিগন্যাল পার হয়ে তারপরে ফুটওভার ব্রিজ সাথে উঠতে হয়, সেই জন্য তার জীবনের নিরাপত্তাটা খুবই সংকীর্ণ। স্কুল স্টুডেন্টদের জন্য যে আমরা আসা যাওয়া করি, এর জন্য একটা ব্রিজ আছে, কিন্তু ওইখান থেকে আমরা যে আসবো ওইখানে কোনো ওভারব্রিজ নেই। ওভারব্রিজে যাওয়ার জন্য কিন্তু আপনাকে একটা গাইডেড পথ থাকতে হবে। মাস ট্রানজিটের অবস্থা অত্যন্ত নাজুক। বাস সার্ভিস দিলে হবে না, এটার মেনটেন্যান্সের ব্যাপার আছে, এগুলোর পার্কিংয়ের ব্যাপার আছে, এগুলোর আপনার টিকেটিং ফ্যাসিলিটি ডেভেলপ করার ব্যাপার আছে, স্টেশনের ব্যাপার আছে, এগুলো কিছুই নাই। সংকেত উন্নতকরণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা প্রণোদনার ফলে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, এমন দাবি পুলিশের। অবকাঠামো যদি ঠিক হয়, ট্রাফিক রাস্তায় দাঁড়িয়ে হাত উঠাতে হবে না। শুধু এনফোর্সমেন্ট একক সমাধান না, পাশাপাশি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলেন, অবকাঠামো বলেন, এডুকেশন, এগুলো তো আছে। এই 8% রোডের মধ্যেও আমি শৃঙ্খলা আনতে পারি যদি আমার এই জায়গাগুলো যদি ঠিক করে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে স্থায়ী সমাধানের জন্য যাত্রী সুবিধা বাড়ানো, একীভূত কোম্পানির বাস চালু, অবৈধ যান ও লাইসেন্সবিহীন চালক যাতে রাস্তায় নামতে না পারে তা নিশ্চিত করা প্রয়োজন। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার বেশিরভাগ ইট ভাটায় স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা, থাকছেন ঝুপড়ি ঘরে, সারাক্ষণই ভুগছে নিরাপত্তাহীনতায়। এদিকে ইটভাটাগুলোর বিরুদ্ধে নানাভাবে দূষণের অভিযোগ উঠলেও পরিবেশ ছাড়পত্র পাওয়ার দাবি করছে তারা। পরিবেশ আন্দোলন কর্মীরা বলছেন, কাগজে কলমে ছাড়পত্র থাকলেও বাস্তবে পরিবেশ বিপর্যয়ের সব উপকরণ দিয়ে চলছে ইটভাটাগুলো। আতিয়ার সজল ও বাহার রাহানের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন ইটভাটা শ্রমিকরা। ইটভাটার পাশের ঝুপড়ি ঘরে থাকা শ্রমিকেরা পাচ্ছেন না জীবন ধারণের ন্যূনতম সুযোগ সুবিধা। কুমিল্লার অধিকাংশ ইটভাটাগুলোর চিত্র এমনই। শুক্রবার 14 গ্রামের ঘোলপাশা এলাকায় ট্রাক উল্টে কাজী অ্যান্ড কোম্পানি ইটভাটার ঘুমন্ত শ্রমিকদের উপরে পড়লে 13 জন নিহত হন। এ ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে ইটভাটার শ্রমিকদের মধ্যে। আর কোনো ব্রিক ফিল্ডে যাতে রাস্তার কাছে এরকম গড় যাতে না দেওয়া হয়, আমরা আতঙ্কিত খুব। একটা আমাদের মতন ওরও তো একটা শ্রমিক। এদিকে ইটভাটার ধোঁয়ায় মরে যাচ্ছে সবুজ গাছগাছালি, হুমকির মুখে পরিবেশ, ধ্বংস হচ্ছে ফসলি জমি, বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্যহানি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, গাছপালার ক্ষতি হচ্ছে, শ্বাসকষ্ট হয়, তারপরে চলাফেরা তো অবশ্যই কষ্ট হয়, এমনকি আমাদেরকে জানে কৃষিকে তো আমাদের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়। ইটভাটা মালিক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, বেশিরভাগ ইটভাটাতেই আধুনিক পদ্ধতিতে ইট তৈরি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সমস্ত নিয়ম কানুন মেনেই শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতেছি। ধোঁয়া যেটা, সেটা তো আমরা সরকার অনুমোদিত জিগজাগ ভাটা বা অন্য প্রযুক্তির আধুনিক ভাটাগুলোকে আমরা ছাড়পত্র দিয়ে থাকি। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বললেন, নিয়ম নীতি মানা ও শ্রমিকদের সুযোগ সুবিধার বিষয়টি নিশ্চিতে ইটভাটাগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মালিকরা যাতে শ্রমিকদের যথাযথ আবাসন এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আমাদের ভ্রাম্যমাণ আদালত তৎপর থাকবে। তবে পরিবেশ আন্দোলন কর্মীর অভিযোগ, কাগজে কলমে ছাড়পত্র থাকা এবং আধুনিক বলা হলেও বাস্তবে এর কোনো মিল নেই। তারা যে কথাগুলি বলেন এটি একটি অফিসিয়াল কথার মতো, কিন্তু প্রকৃত অর্থে আমরা দেখি আমাদের সড়ক মহাসড়কের পাশে এমনকি ফসলি জমির নষ্ট করেও সেখানে ব্রিক ফিল্ড তৈরি হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় আঞ্চলিক সড়ক ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৩৩৩টি ইটভাটা রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। সব ধরনের নির্বাচন বয়কট করার মধ্য দিয়ে বিএনপি সংকুচিত হওয়ার পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দুপুরে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বিএনপিকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। মুসলিম লীগের পরিণতি দিকে যাচ্ছে কিনা, নির্বাচন বয়কটের মধ্য দিয়ে তারা তো নিজেদেরকে আরো সংকুচিত করার পথ, সর্বনাশা পথ, আত্মঘাতী পথ বেছে নিয়েছে। উপনির্বাচন, সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে, নিবন্ধিত দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। কিশোরগঞ্জে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন নিহতের বড় ভাই পৌর কাউন্সিলর ইয়াকুব সুমন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতরাত ৯টার দিকে শহরের রথখোলা এলাকায় ২০ থেকে ২৫ জন মুখোশধারী সন্ত্রাসী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব সুমন ও তার ভাই মনির হোসেনকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দুই ভাইকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। সেখানে মনির হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে একই সময়ে আখড়াবাজার এলাকায় তাদের বাড়িতে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করে পুলিশ। দীর্ঘ ৪৮ বছরেও যুগোপযোগী করা হয়নি কাস্টমস অ্যাক্ট, হয়নি কাস্টম হাউসগুলোর পুরো অটোমেশনও। ফলে নানা জালিয়াতির মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য খালাসের ঘটনা যেমন বাড়ছে, তেমনি বন্ধ হচ্ছে না দুর্নীতি ও হয়রানি। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম ও বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বন্ধে বন্দর ও কাস্টমস সহ সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে ডিজিটাল সংযোগ স্থাপন করতে হবে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়িত হলে অটোমেশন পূর্ণাঙ্গ হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত জানছেন হাজরা শিউলি। আমদানি রপ্তানি বাণিজ্য সহজ করা এবং বন্দর থেকে দ্রুত পণ্য খালাসে ১৯৯৪ সালে কাস্টমস হাউসগুলোর অটোমেশনের কাজ শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড। তবে দীর্ঘ ১.৫ দশকেও শেষ হয়নি তা। ফলে বাস্তবায়ন হয়নি পেপারলেস গ্রিন কাস্টমসের স্বপ্ন। বিশেষজ্ঞরা বলছেন, বন্দর কাস্টমস সহ সংশ্লিষ্ট সব সংস্থার অনলাইনে অপরটির সঙ্গে সংযোগ বা সমন্বয় না থাকায় বিনা শুল্কে বন্দর থেকে পাচার হয়ে যাচ্ছে অনেক পণ্য। আমাদের পোর্টগুলিতে এখনো দেখুন যে এসআইকুডা অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। আমরা কাস্টমস টু কাস্টমস কোঅপারেশন এখনো করতে পারিনি, এখনো ঝুঁকি ব্যবস্থাপনা কিছুই হয়নি। যারা ওখানে মাল খালাস হয়ে গেলে পরে শুনি যে বিএসটিআর মালামাল ওদের ক্লিয়ারেন্সারে মাল চলে গেছে। তার মানে কি, তার সাথে কানেক্টিভিটি নাই, ফ্রড ডকুমেন্ট দিয়েছে, সেই ডকুমেন্টের ভিত্তিতে মালটা গেছে। এই ধরনের যোগাযোগহীনতা অটোমেশন হাব টান দিয়ে স্মার্ট পোর্ট কখনো করা যাবে না। ব্যবসায়ীরাও বলছেন, অর্ধেক অটোমেশনের কারণে বন্ধ হচ্ছে না দুর্নীতি ও হয়রানি। এছাড়া ১৯৬৯ সালের কাস্টমস অ্যাক্টের অনেক ধারা যুগোপযোগী না হওয়ায় আমদানি রপ্তানিতে পোহাতে হচ্ছে জটিলতা। কাস্টমসের নিচের লেভেলে লোকদের মধ্যে অনেকেই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ। তাদেরকে পয়সা না দিলে ফাইল মুভ করে না। সেখানে দেখা যায় এমন এক মার পেচে এমন এক কথা লিখে দেয়, যেই প্যাচ ছুটাইতে পরে আমাদের জানতে পাতা। কাস্টমস অ্যাক্ট 1969-এর বেশ কিছু ধারার সাথে বর্তমানে যে নীতি, সেই নীতির সাথে কন্ট্রাডিক্ট করে। এইগুলি যদি সংশোধিত না হয়, ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। বর্তমান সংসদে সংশোধিত কাস্টমস অ্যাক্ট পাস হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলছেন, ওয়ান স্টপ সার্ভিস দিতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এই প্রকল্পটি চালু আছে। ইতিমধ্যে ৩৯টি মন্ত্রণালয় এবং সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করেছি। অনলাইনে ইম্পোর্টার এবং এক্সপোর্টাররা তাদের ডকুমেন্ট সাবমিট করবে। আমরাই অনলাইনের মাধ্যমে অন্যান্য সংস্থাগুলির যাদের যাদের অনুমোদনের প্রয়োজন পড়ে তাদের কাছ থেকে আমরা এগুলি করায় নিয়ে আসবো ওয়ান স্টপ সার্ভিসের মতো। এনবিআর এর মোট রাজস্বের ৩০% আসে কাস্টমস শুল্ক থেকে। দক্ষ জনবল নিয়োগ ও কাস্টমস হাউসগুলো ডিজিটাল করা না হলে রাজস্বের লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।
অমর একুশে গ্রন্থমেলাকে ঘিরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জোর প্রস্তুতি। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার আশা প্রকাশকদের। অন্যদিকে গত বছরের তুলনায় এবার মেলা দৃষ্টিনন্দন ও পাঠক বান্ধব হবে এমন প্রতিশ্রুতি আয়োজক কমিটির। ওমর ফারুকের ক্যামেরায় তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। প্রাঙ্গণ বিন্যাসের কাজ শেষ হয়েছে, এরই মধ্যে এখন নানা উপকরণে চলছে বইঘর তৈরির কাজ। বাঙালির প্রাণের মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে কারো যেন দম ফেলার ফুরসত নেই। 30 তারিখ পর্যন্ত যে সময়টা আমরা পেয়েছি, তা আমার তো মনে হয় এটা যথেষ্ট সময়। আমি আশা করি যে এবার মেলা আরো ভালো হবে এবং সুন্দর হবে। গত বছরের প্রবলেম থেকে আমরা এগুলো সামনে আনি, তার মধ্যে দিয়ে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করা হয়। এবারও আশা করি যে কর্তৃপক্ষ ওই সমস্যাগুলোর সমাধানের দিকে আমাদের ব্যবস্থা নেবে। রাজনৈতিক পরিস্থিতি খুবই ভালো, দেশের পরিস্থিতি খুব ভালো, পাঠক এবং ক্রেতা খুব সহজেই বইমেলা আসতে পারবেন। গত বছরের তুলনায় মেলার পরিসর বাড়ছে, অবকাঠামোতে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। 6 শতাধিক স্টল বরাদ্দ পেয়েছে 450 প্রকাশনা সংস্থা। থাকছে বিভিন্ন মানের 42টি প্যাভিলিয়ন। এবারের মেলায় মোড়ক উন্মোচন মঞ্চের পাশাপাশি যুক্ত হচ্ছে আমি লেখক বলছি শিরোনামের আরও একটি মঞ্চ। এখানে লেখকরা তাদের প্রকাশিত বই নিয়ে কথা বলবেন পাঠকদের সাথে। এছাড়াও প্রতি বছরের মতো মেলার মূল মঞ্চে ধারাবাহিক সেমিনারের আয়োজনও থাকছে। এবারের মেলার মূল থিম বিজয়, 52 থেকে 71 এবং নবপর্যায়। এ বিষয়ে ব্যাখ্যা দিলেন গ্রন্থমেলা আয়োজক কমিটির সদস্য সচিব। 52, 21 এবং 71-এর স্বাধীনতা, এই দুইটা বিষয়কে আমাদের যে মেলার যে সাজানোর যে পরিকল্পনা, সৌন্দর্যকরণের যে পরিকল্পনা, সেটিতে আমরা পরিব্যাপ্ত করার চেষ্টা করব, যাতে এই নবপ্রজন্মের তরুণ তরুণীরা 52 ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে, 71-এর মর্যাদাকে ধারণ করে। ভাষার মাসের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। মাস জুড়ে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে অমর একুশে গ্রন্থমেলা। ছোট জুড়ে অপেক্ষার প্রহর এবার শেষ হবার পালা। প্রতি বছরের মতো এবারও নতুন বইয়ের ঘ্রাণে মোহিত হবে পাঠক। প্রাণের উচ্ছ্বাসে মুখর থাকবে অমর একুশে গ্রন্থমেলা, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। নান্দনিক সৌন্দর্যের স্টল প্যাভিলিয়নে সেজেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাহারি ডিজাইন আর দেশীয় সংস্কৃতির মিশেলে তৈরি এসব স্থাপনা খুব সহজেই নজর কাটছে দর্শনার্থীদের। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলছেন, গ্রাহকদের সঙ্গে কেবল সরাসরি সম্পর্ক নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাব মর্যাদা উজ্জ্বল করে এমন নজর কাড়া উপস্থাপনা। মেলা ঘুরে এসে সাজিদ রাজুর রিপোর্ট। নজর কাড়া সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে স্থাপনাগুলো। দেখলেই মনে হবে ভেতরে একটু ঢু মেরে আসি। নান্দনিক ডিজাইনের এমন বহু কাঠামো চোখে পড়বে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ক্রেতা দর্শনার্থী আকর্ষণে নিজেদের স্টল প্যাভিলিয়নগুলোকে নানা থিম নির্ভর ডিজাইনে সাজিয়েছে প্রতিষ্ঠানগুলো। কেউ বা যোগ করেছে দেশীয় সংস্কৃতির বুনন। প্রত্যাশা পূরণ হচ্ছে এবং একটু ব্যতিক্রম যেহেতু মানুষ পছন্দ করে, এবং সেটা যদি দেশি নিজেদের মতো হয়, তাহলে তো মানুষ ওইটার প্রভাব ফেলি। এগুলো আমরা প্রতি বছর দেখি, এবার নতুন করছে, প্রত্যেকবারই তারা নতুন নতুন এক একটা করার ট্রাই করে, ভালো লাগে এগুলো দেখতে। নিজেদের পণ্যের সঙ্গে দর্শনার্থীদের সংযোগ ঘটাতে এই কৌশল বেশ কার্যকর বলে মনে করেন স্টল প্রতিনিধিরা। বিকশিত হয় পণ্যের ব্র্যান্ডিং। ব্র্যান্ডের যে একটা প্রেজেন্স থাকা, কাস্টমারের সাথে একটা ডিরেক্ট ইন্টারাকশন, এখানে ইনভেস্টমেন্টের চেয়েও হচ্ছে ওই ইন্টারাকশন এবং ডিরেক্ট ফিডব্যাক নেওয়া, আমাদের কোন প্রোডাক্ট নিয়ে তারা কি ভাবছে, আমরা কিভাবে আরো ইমপ্রুভমেন্ট করতে পারি, এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ থাকে। সেলস নেই, শুধু আমরা এখানে প্রমোট করছি ব্র্যান্ডটাকে। আমরা কোনো ইনফরমেশন জানার থাকলে আমাদের গুণগত মান নিয়ে অনেকে কোশ্চেন করে, সেগুলো আমরা দেখাচ্ছি আমাদের ডিসপ্লেতে, সেটা দেখতে পাবেন। স্টল প্রতিনিধি আর দর্শনার্থীরা বলছেন, বাণিজ্য মেলা শুধুই কেনাকাটার জায়গা নয়, আন্তর্জাতিক অঙ্গনে দেশের এক ভিন্নধর্মী উপস্থাপনা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসক জানিয়েছেন, গত কয়েকদিনের তুলনায় তার অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে। বাংলা চলচ্চিত্রের সঙ্গীত অঙ্গনে অবদান রাখা জনপ্রিয় এই সুরকারের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও সাংস্কৃতিক ব্যক্তিরা।
বাংলা চলচ্চিত্রের প্রায় ৩ শতাধিক গানের সুর সৃষ্টিকারী কিংবদন্তি সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী সঙ্গীত পরিচালনায় বিশেষ অবদানের জন্য ৮ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তির পর থেকে লাইফ সাপোর্টে রয়েছেন জনপ্রিয় এই সুরকার। ওনার হার্টটি বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট বলি। তো এই সবগুলি বিষয়কে একসাথে ম্যানেজ করে সিপিআর দিয়ে হার্টকে ফিরিয়ে আনতে প্রায় 15 মিনিট সময় লেগেছে। তো এই বিষয়টা ভালো জিনিস না। এর মধ্যে তাকে আমরা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যেটাকে বলা হয় সেটা দিয়েছি। সামগ্রিকভাবে যদি আমি সামারি করি, উনি কিন্তু ভালো নেই, উনি ঝুঁকিপূর্ণ এবং আসলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে ভক্ত ও চলচ্চিত্র জগতের অনেকেই হাসপাতালে ছুটে আসেন। আমি আশা করব যে সে আবার আমাদের কাছে এসে স্বচ্ছ হবে এবং আরও কর্ম করতে পারবে, এবং দোয়া করা ছাড়া এখন আর এটার বেশি আমাদের কিছু বলার নেই। আমার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া, যেন উনি সুস্থভাবে আবার ফিরে এসে আবার যেন কাজের মাধ্যমে সবার কাছে আসতে পারে। আমি চাই যে আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক, দেশবাসীর আবার বাবা যেন দোয়া করবে। সঙ্গীত জগতের জনপ্রিয় এই ব্যক্তির অবস্থার অবনতির বিষয়টি বিবেচনা করে ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।